সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা নিয়ে কোনো আলোচনাই হয়নি জানালেন ১৪ দলের শরিকরা। বলছেন, ওবায়দুল কাদেরের বক্তব্য চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না বললেন ওবায়দুল কাদের। সাম্প্রদায়িকতার সঙ্গে মেলবন্ধন হতে পারে না বলে মন্তব্য। সোহরাওয়ার্দীতে বিজয় সমাবেশ স্থল পরিদর্শন। ভারত থেকে আনা লাল ক্যাপসুল নিম্নমানের সন্দেহে স্থগিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী তারিখ। নাব্য সংকটে বন্ধ হওয়ার পথে ঢাকা বরিশাল নৌপথের মেয়ারচর রুট ড্রেজিং প্রকল্পে দুর্নীতির অভিযোগ। নদী খননের পরও কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়ায় নাব্য সংকট। এবং উপচে পড়া ভিড়ে ছুটির দিন বিকেলে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বেচা কেনার ধুম, দোকানিরা খুশি হলেও ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকার ব্যাপারে কোনো আলোচনাই হয়নি জানিয়ে ১৪ দলের শরিকরা বলছেন, এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত মতামত জোটে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করছেন নেতারা। নতুন বছরের শুরুতে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চমকে ঠাসায় মন্ত্রিসভায় নেই আওয়ামী লীগের দীর্ঘদিনের শরিক ১৪ দলের কোনো প্রতিনিধি। সরকার গঠনের ১০ দিনের মাথায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদের বিরোধী পক্ষে থাকবে ১৪ দল। বিরোধী দলে থাকবেন বলে অনেকে সিদ্ধান্ত নিয়েছেন। এ বক্তব্যের সমালোচনা করে জাসদ আম্বিয়া অংশের সাধারণ সম্পাদক বলেন, আদর্শগত জোটের রাজনীতিতে তার মন্তব্য অমূলক। আমি স্বাভাবিক মনে করছি না বলাটা। প্রয়োজন নেই বলার এগুলি। বিরোধী দলে যান আপনারা, দেন আপনারা এখানটা, এগুলি বলার প্রয়োজন নাই। সরকার বৃক্ষ কিনা আমদান ফল পেয়েছে। সরকার কি কাজ করবেন, ন্যাচারালি আমরা রাজনীতি করি, তাই না? সবাই যার যেটা বুঝে নেবে কাকে কি করতে হবে না করতে হবে। ২০০৮ এবং ২০১৪তে মাঠের রাজনীতি থেকে শুরু করে সংসদ এবং সরকারে আওয়ামী লীগের সঙ্গে যৌথবদ্ধ ছিল জাসুদ্দিনুর একাধিক এমপি মন্ত্রী। এ অংশের সাধারণ সম্পাদক মনে করেন, বিরোধী পক্ষে থাকা নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য একান্তই ব্যক্তিগত। আমরা মনে করি এই জোট থাকবে, এই জোটকে থাকতে হবে। তবে সরকার গঠনের প্রশ্নে, পরিচালনার প্রশ্নে বিষয়টি কি হবে সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে। আমাদের সবাই মিলে আলোচনা করব আমরা। এটা শুধুমাত্র একজনের ব্যাপার না, তো এটা জোটের ব্যাপার। সরকারের শেষ মেয়াদে পূর্ণ মন্ত্রিত্ব নিয়ে একাদশ সংসদ নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাশিদ খান মেনন। তিনি বললেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সংসদে গিয়ে আবার বিরোধী দল হবো, এ দুটো তো মেলে না আর কি, একটু হাস্যকর হয়ে যায়। জাতীয় পার্টির যেভাবে সরকার আর বিরোধী দলে থাকার মতো অবস্থা হয়ে যায়, যেটা খুব হাস্যাস্পদ বলে মনে হয়। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলে সংসদে বিরোধী দল হিসেবে থাকতে আপত্তি নেই বলেও জানায় ১৪ দলের নেতারা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না, কারণ অসাম্প্রদায়িকতার সঙ্গে সাম্প্রদায়িকতার ঐক্য বেশি দিন টিকে থাকে না। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকালের বিজয় সমাবেশ স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিজয় সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের বার্তা দেবেন বলেও জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, শুভেচ্ছা বিনিময়ের কোনো শর্ত নেই, অক্টোবরেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে কাউকে ডেকে আনা হবে না, অংশগ্রহণ করা সবার অধিকার। ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙ্গনের উপাদান আমরা লক্ষ্য করেছি। কাজে এটা যে ভাঙবে এবং এই গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল যে অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙ্গ, এবং সেটাই এখন হচ্ছে। আমরা কাউকে জোর করে জাতীয় নির্বাচনও ডেকে আনিনি, এখানেও কাউকে আমরা জোর করে আনার আমাদের কোনো এজেন্ডা নেই। তারা ইচ্ছে হলে আসবে, এটা তারা একটা রাজনৈতিক দল, তাদের সিদ্ধান্তের ব্যাপার। তাদের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপের বিষয় এখানে নেই। জাতীয় সংলাপের নামে বিএনপি রাজনৈতিক নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গবেষণার নামে মন গড়া বক্তব্য দিচ্ছে টিআইবি।
এই ধস নামানো পরাজয়ের পর মুখ রক্ষা করার জন্য আর রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ, অন্য কোনো কিছু না। যারা অবজারভার ছিল তারা সবাই বলছে ইলেকশন ভালো হয়েছে, আর যারা ইলেকশনে অবজারভার ছিল না, টিআইবি গবেষণার নামে আসলে কোনো গবেষণা হয়নি, প্রতিবেদন তৈরি করে সেটি প্রকাশ করেছে মাত্র। প্রকাশ করে বিএনপি জামাত এতদিন ধরে যে কথা বলে আসছিল সেই কথারই পুনরাবৃত্তি তারা করেছে। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার শেষ দিন আজ। শেষ দিনে বেশিরভাগ প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। তবে বিশেষ কারণে যারা আজ ফর্ম জমা দিতে ব্যর্থ হবেন তারা আগামী 20 জানুয়ারি জমা দিতে পারবেন। সকাল থেকে দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন কার্যক্রম পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার পর্যন্ত 1389 জন প্রার্থী মনোনয়ন ফর্ম কিনেছেন এবং জমা দিয়েছেন প্রায় 800 প্রার্থী। সন্ধ্যা 6টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা নেওয়া হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 257টি আসনে জয় পেয়েছে। সেই হিসেবে 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে দলটি 43টি আসন পাবে। আমি দলিত এবং হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে এবার আমি ফর্ম কিনেছি। আমি একটা বড় প্ল্যাটফর্ম চাই যেখান থেকে আমি মহিলাদের জন্য কাজ করতে পারবো। আমি দুস্থ অসহায় নারীদের পক্ষে কাজ করতে চাই। জননেত্রী শেখ হাসিনা একজন শিল্পমানা মানুষ, ওনার হাতকে শক্তিশালী করার জন্যই আমি নমিনেশন চেয়েছি। উন্নয়নের যে ছোঁয়াটা সেটি আমরা প্রান্তিক জনগণকে পৌঁছায় দিতে পারবো। নারীদের যে অধিকারগুলো প্রতিষ্ঠিত হয় নাই সেই অধিকারগুলো নিয়ে সংসদে গেলে কাজ করতে পারবো। এলাকার কাজ করতে চাই, দিন দুঃখী নারী যারা নির্যাতিত নারী তাদের পাশে থেকে সহায়তা দান করতে চাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে পূর্ব পরিকল্পিত নীল নকশার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। দলকে টিকিয়ে রাখতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করার কথা বলেন তিনি। এটা একটা পূর্ব পরিকল্পিত নীল নকশার উপরে ভিত্তি করে নির্বাচন হয়েছে, যেটাকে নির্বাচন বলা চলে না। এটা কখনোই আমাদের সংবিধান সম্মত নির্বাচন হয় নাই। আজকে 97% আসন মহাজোট পেয়েছে। এটা শুনলেই আপনি যদি নিউ ইয়র্ক টাইমস পড়েন, ওয়াশিংটন পোস্ট পড়েন, গার্ডিয়ান পত্রিকা পড়েন, লন্ডন অবজারভার পড়েন, আপনারা প্রত্যেকে সারা দুনিয়াতে এখন কেউ বিশ্বাস করে না যেটা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে তৎপর ছিলেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। পথচারী পারাপার নিয়ন্ত্রণ, যানবাহনের নথি পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়মেও ব্যবস্থা নিতে দেখা যায় তাদের। পথচারী ও চালকদের অভ্যাসে পরিবর্তন আনার আহ্বান ট্রাফিক বিভাগের। নির্ধারিত স্টপেজের 100 গজ আগেই থেমে গেল বাস। যথারীতি যাত্রী ওঠানামা, ফলাফল বিশৃঙ্খলা। গণপরিবহনের বৈধ কাগজ না থাকার অভিযোগ কমে আসলেও চালকদের অভ্যাসে পরিবর্তন আসেনি। সে দায় নিতে হবে যাত্রীদেরও। নির্ধারিত স্থানে দাঁড়ানোর অভ্যাস যেন হয়ে উঠছে না তাদের। সবসময় রাস্তায় চলার জন্য গেট খোলার জন্য আমার 400 টাকা জরিমানা হয়েছে। 1500 টাকার মামলা দিয়েছে। কেন? 200 টাকা ভাড়া উঠেছি কোনটাকে মিটারে যাবে না যাত্রী, দামে তো করার কিছু নেই। বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং অনেক জায়গায় দেখা যায় যে প্রাপ্তবয়স্ক না, এখনো তার ওইরকম বয়সও হয়নি এবং লাইসেন্সও নাই। বরাবরই এই অভিযানকে স্বাগত জানিয়ে আসছেন সাধারণ মানুষ। সড়কে বিশৃঙ্খলার জন্য দায়ী করলেন পথচারীদের বেপরোয়া আচরণকেও। আমি সোজা রাস্তা পাচ্ছি, আমি আইন শৃঙ্খলা ভেদ করে চলে যাচ্ছি, তো এটা তো আমাদের আসলে ঠিক হচ্ছে না। আমাদের যে রাস্তাটা দেওয়া আছে আমরা ঠিক যাবো, অথবা সিগন্যাল পড়েছে আমরা থামবো। সিগন্যাল দিয়েছে, আমি দাঁড়িয়েছি, আমার পেপার শো করেছি। আমি মনে করি যে এভাবেই সবকিছু চেক করে জনগণের রাস্তার নিরাপত্তা দেওয়া উচিত। গণপরিবহনের নথি পরীক্ষার পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা মিটারে যাচ্ছে কিনা সেটাও নজর রাখছে ট্রাফিক বিভাগ। গাড়ি চালান ফিটনেস নাই, সেগুলো রোড পারমিট নাই, সেগুলো কিন্তু কমে গেছে। যেখান সেখান দিয়ে রাস্তা পার হচ্ছে, এটা আমরা ধরে রাখলে একটু মানে, আর আমরা যখন থাকি না তখন ওই রাস্তা দিয়ে দৌড় দিয়ে পার হচ্ছে। এটা এখনো পুরোটা 100% আসেনি। শিক্ষার্থীদের আন্দোলনের পর দফায় দফায় সচেতনতা কর্মসূচিতে পরিবর্তন এসেছে অনেকটাই। তবে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতেও নিয়ম মানার অভ্যাস সৃষ্টি না হলে সত্যিকারের পরিবর্তন আসবে না বলে মত ট্রাফিক পুলিশের।
মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের নৌরুট ভয়াবহ ঝুঁকিতে পড়েছে। নাব্য সংকটের কারণে প্রায় 6 মাস বন্ধ থাকার পর ঢাকা বরিশালে নৌপথের মূল রুট মিয়ারচর চালু হলেও সেখানে বড় লঞ্চ চালানো সম্ভব হচ্ছে না। লঞ্চ মালিক ও মাস্টারদের অভিযোগ ড্রেজিং বিভাগের দুর্নীতি এর মূল কারণ। এদিকে বিআইডব্লিউটিএ এবং প্রকল্প কর্মকর্তারা এই অবস্থার জন্য পরস্পরকে দোষারোপ করছেন। মাহমুদ রাকিবের রিপোর্ট। ঢাকা বরিশাল নৌপথ, যে পথ দিয়ে প্রতিদিন প্রায় 200 যাত্রীবাহী লঞ্চের পাশাপাশি কয়েক হাজার মালবাহী নৌযান যাওয়া আসা করে। নাব্য সংকটের কারণে প্রায় 10 বছর আগে আলুবাজার নৌরুটটি বন্ধ হয়ে যাওয়ার পর ঢাকা থেকে বরিশাল কিংবা মংলা সমুদ্র বন্দরে যাওয়ার জন্য মূল রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে মিয়ারচর নামক নৌরুটটি। তবে নিয়মিত ড্রেজিং না হওয়ায় গত বর্ষা মৌসুমের পর সেটিও বন্ধ হয়ে যায়। এখন ব্যবহার হচ্ছে কালীগঞ্জ রুট, যেটাতে সময় বেশি লাগায়, জ্বালানি খরচও বেশি। বিআইডব্লিউটিএ বলছে মিয়ারচর রুটটি এ মাস থেকে আবারও চালু, কিন্তু লঞ্চ মালিক ও মাস্টারদের দাবি ড্রেজিং ঠিকমতো না হওয়ায় তা এখনও চলাচলের অনুপযোগী। ড্রেজিংও করলো, সরকারের টাকাও গেল, কিন্তু আমরা সুফল পাইলাম না। ভবিষ্যতে এই চ্যানেল বন্ধ হয়ে যায়, বরিশাল দক্ষিণবঙ্গ কোনো জাহাজে চলাচল করবে না, সেই পরিস্থিতি এখন হয়ে গেছে। এখন আমরা কালীগঞ্জ থেকে ঘুরে আসি, আপ ডাউনে 2.5 ঘন্টা সময় বেশি লাগে, 1000 লিটার ফুয়েল বেশি লাগে। ড্রেজিং করছে, সেখানে ড্রেজিং হয়নি, তো এটা দুর্নীতি তো হতেই পারে। এই সরকার যে টাকা ব্যয় করছে, বিগত দিনে এর অর্ধেক টাকাও আমাদের নদীর পথে ব্যয় হয়নি। মিয়ারচর রুটে দৈর্ঘ্যে 4.5 কিলোমিটার, চওড়ায় 76 মিটার ও গভীরতায় 5 ফুট ড্রেজিং এর কথা বলা হলেও সরেজমিনে এমনটি হয়নি বলে দাবি মাস্টারদের। 6টা ড্রেজার আমরা সাথে সাথে লাগিয়ে দেই, পাশাপাশি আমাদের বিআইডব্লিউটির 2টা ড্রেজার কাজ করে। এখানে 10.5 লাখ মাটি খনন করা হয়েছে। ড্রেজিং এর বলতেছে 70 মিটার কাটছে, আমি দেখতেছি 50 মিটার কাটে নাই। দুইটা জাহাজ পাশাপাশি করছে, না করতে পারি তাহলে আমি কিভাবে চলবো? 4 মিটার পানিতে অনেক সময় লাশ বাড়ায়, দেখা যায় 2 মিটার 1.5 মিটার পানিতে থাকে। ওখানে অনেক কোস্টার জাহাজ থেকে থাকে, তার ভিতর দিয়ে আমাদের আসা যাওয়া করা লাগে। সরকারি অনেক জাহাজ আছে, তারা মিটার এই মাথা থেকে ওই মাথার মধ্যে ঠিকমতো ড্রেজিং হইলো কিনা মিটারে ধরা পড়বে। আর যারা ড্রেজিং করে তারা যদি 2 পাইস ধরাই দেয়, তাহলে তারা বলবে যে ওকে দুর্নীতি করছে, দুর্নীতি স্যার আর কি। ড্রেজিং সংস্থার বিরুদ্ধে লঞ্চ মালিক ও মাস্টারদের যখন এমন অভিযোগ, তখন বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী বলছেন তিনি এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নন। আপনাকে তো বুঝতে হবে ভাই, আমি আপনাকে বলতেছি যে আমি ড্রেজিং এর হেড, সব ড্রেজিং এ দেখি এটা আমার প্রকল্পের আমাদের বাইরে। চিফ ইঞ্জিনিয়ার, 2 জন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সবাই এটা জানতোই করতো, তাদেরই সেই অ্যালাইনমেন্টটাই হয়েছে, সই করা হয়েছে। তবে সমস্যার সমাধান না হলে প্রয়োজনে আবারও জরিপ করে মিয়ারচরে ড্রেজিং করার কথা বলছে বিআইডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় কোম্পানির ক্যাপসুল নিম্নমানের সন্দেহে স্থগিত করা হয়েছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি, জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান। দুপুরে কিশোরগঞ্জে ক্যাপসুলের নমুনা পর্যবেক্ষণ করেন তিনি। মামলা করে নিম্নমানের ওই ক্যাপসুল কিনতে বাধ্য করা হয়েছিল বলেও জানান তিনি। ইন্ডিয়ার কোম্পানির কাছ থেকে আমাদের ওষুধ নেওয়ার প্রয়োজনও নাই, কারণ আমাদের দেশে যথেষ্ট ভালো ওষুধ কোম্পানিগুলো আছে যারা, এটা আপনি দেখতে পাচ্ছেন তো যে লালটা যারা ইন্ডিয়ান কোম্পানি দিয়েছে এটাই সমস্যা, নীলটা আমাদের দেশের কোম্পানি, যে নামই হোক না কেন, এবং ওটা যে কোনো সমস্যা নাই সেটাও আপনারা সচক্ষে দেখলেন, আমরা সবাই দেখলাম। সেই কারণেই আমরা নিতে চাই না। আসলে কারণটা পরিষ্কার, এখানে মামলা করে ওরা ওষুধ দিতে বাধ্য করেছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ভিটামিন এ ক্যাপসুল নিয়ে অভিযোগ তদন্তের পর দ্রুত পরবর্তী তারিখ জানানো হবে। এ নিয়ে অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি। বড় কোনো দুর্ঘটনার আগে বিষয়টি নজরে আসাকে ইতিবাচক বললেও গাফিলতির বিষয়টি খতিয়ে দেখার তাগিদ বিশেষজ্ঞদের। রাতকানা রোগ প্রতিরোধ কর্মসূচির অংশ হিসাবে 18 জানুয়ারি সারা দেশে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ঠিক 2 দিন আগে অনিবার্য কারণ দেখিয়ে কর্মসূচি স্থগিত করে কর্তৃপক্ষ। গত ডিসেম্বরে এই ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও বার্ষিক পরীক্ষা, জাতীয় নির্বাচন সহ নানা কারণে তা পিছিয়ে যায়। মন্ত্রী জানালেন ভিটামিন এ ক্যাপসুল মেয়াদ উত্তীর্ণ নয়। হঠাৎ করেই বেশ কিছু এলাকা থেকে ক্যাপসুল একটির গায়ে আরেকটি লেগে যাওয়ার অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এক্সপায়ারি ডেট আসেনি
এবং আমরা যেটা শুনেছি যে একটা ওষুধের সাথে আর একটা ক্যাপসুলে একটু মানে গায়ে গায়ে জোড়া লেগে গেছে। এটা অর্থ যে এই নয় যে ওষুধের ভিতরে যেটা রয়েছে ক্যাপসুলের ভিতরে সেটার মান নষ্ট হয়ে গেছে। এই বিষয়টা আমরা নিশ্চিত হব পরীক্ষার মাধ্যমে। আমরা অলরেডি আবার পরীক্ষার জন্য দিয়েছি, 2টা টিম গঠন করে দিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে কি গাফলতি রয়েছে তা খতিয়ে ব্যবস্থা নিতে হবে সবার আগে। আমাদের এই শিশু মহল যারাই জাতির ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে কোনো রকম ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্তটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। যেহেতু প্রকিউরমেন্ট পদ্ধতিতে অনেকগুলি কোম্পানির সাথে তুলনা করে কেনার ব্যবস্থা আছে যেটা রাষ্ট্রসম্মত পিপিআর অনুযায়ী, সুতরাং এই ব্যাপারে যদি আইনগত যে বিধিবিধান আছে সেগুলি পালন করে ভবিষ্যতে কার্যক্রম চালানো যায় তাহলে অবশ্যই এটা সার্থকতার মুখ দেখবে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কৃষকের কাছ থেকে ধান কেনার পরিকল্পনা নেই জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামীতে অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণ করে কৃষক পর্যায়ে ধান কেনার কথা ভাবছে সরকার। দুপুরে নওগাঁর পত্নীতলায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী। বর্তমান কোনো পরিকল্পনা নাই। মেন হলো যে আমাদের দেশে যে খাদ্যশস্য রাখার জন্য যে পর্যাপ্ত জায়গার প্রয়োজন, সেই গুদাম তৈরি না হওয়া পর্যন্ত আমাদের এখন 21 লক্ষ টন রাখার মতো আমাদের অবস্থান আছে। এটা বৃদ্ধি না হওয়া পর্যন্ত ধান কৃষকের কাছ থেকে ডাইরেক্ট কেনার পরে যে আবার ক্র্যাশিংয়ের ঝামেলা, আর এই ক্র্যাশিং করতে গেলে যে লসটা হয় এইটাতে আবার চাউলের দাম বৃদ্ধি পাবে। বাড়তি খরচের বোঝা নিয়ে বোরো মৌসুমে ধান চাষে নেমেছে নওগাঁর কৃষকরা। তারা বলছেন, কৃষি উপকরণ সহ নানা কারণে ফসল উৎপাদনে খরচ বাড়লেও উৎপাদিত ধানের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা। কৃষি উপকরণের দাম সহ উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। কৃষি বিভাগ বলছে, বোরো মৌসুমকে ঘিরে সার কীটনাশকের দাম বেশি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁ প্রতিনিধি এমআর রকির রিপোর্ট। গেল আমন মৌসুমে 4 বিঘা জমিতে ধান চাষ করেন নওগাঁর বরুণকান্দি এলাকার কৃষক ফজলু মিয়া। ধারদানা করে ফসল ফলিয়ে কাটামারাই শেষে বিক্রির পর প্রায় 5,000 টাকা লোকসান গুনতে হয়েছে বলে দাবি তার। এবার 3 বিঘা জমিতে বোরো চাষের জমি প্রস্তুতে মাঠে নেমেছেন তিনি। ফজলুর মতো অনেক কৃষক আশা নিরাশায় ধান চাষে মাঠে নামলেও দুশ্চিন্তা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাওয়া নিয়ে। তাদের অভিযোগ, সার কীটনাশক সহ ফসল উৎপাদনে খরচ বেড়েছে কয়েক দফা, কিন্তু উৎপাদিত ধান হাটে নিয়ে মিলছে না সে অনুপাতে দাম। সব সময় খেলে আমাদের সারের দাম বাড়তি। দেখ, আমন ধান লাগাচ্ছিলাম 3 বিঘা, লাগে কাটি কুটে 3,500-4,000 টাকা লসই আমার। ফসল ফলায় কোনো পর্তা বাড়তে পারছি না। পাটের দাম বেশি হয়ে গেছে, সারের দাম বেশি হয়ে গেছে। কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে প্রান্তিক অর্থনীতির ভিত্তি শক্তিশালী হবে না বলে মত বিশিষ্টজনদের। 2-3 সিজন থেকে যেভাবে কৃষি পণ্যের দাম নিম্নমুখী, এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের দেশের কৃষক পরিবার আর কৃষক পরিবারে থাকবে না। গেল মৌসুম থেকে এবার বস্তাপ্রতি সার ও কীটনাশকের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। প্রান্তিক ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে বেশি মুনাফা লুফে নিচ্ছে। ক্রাইসিসের সময় হয়তো 2-1 টাকা বেশি পড়ে, সেই সময় আমাদের মনে করেন বাকি ব্যবসা তো 2-1 টাকা ধরে ব্যবসা করতে হয়। কৃষক পর্যায়ে সার কীটনাশকের দাম বেশি নেওয়া হলে ডিলারশিপ বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলার কৃষি বিভাগ। নিবিড়ভাবে মনিটরিং করতে পারি, বিশেষ করে আমাদের অফিসাররা আমরা মাঠেও এর জন্য নামবো এবং সার মনিটরিং করে যেন সারের মূল্য নিশ্চিত করতে পারি, এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার 1,88,000 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত 30,000 হেক্টর জমিতে চাষ হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রাজশাহীর আমের বাগানের বাতাসে এখন আমের মুকুলের সুগন্ধ। এবছর টানা শীত ও তীব্রতা কম থাকায় পৌষের মাঝামাঝিতেই বাগান জুড়ে এসেছে মুকুল। আমের ভালো ফলনের প্রত্যাশায় বাগানের যত্নে ব্যস্ততা বেড়েছে বাগানীদের। আগাম মুকুলে রোজার আগে বাজারে আম আসার সম্ভাবনায় দাম নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা। আর মুকুলের সঠিক যত্নের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট।
চোখ জুড়ানো সবুজের আঙিনায় আমের মুকুলের সুবাসে মোহনীয় রাজশাহীর চারদিক। জেলার ছোট বড় বাগানগুলোতে চোখ মেললেই দেখা মিলবে স্বর্ণালী মুকুলের দৃশ্য। সপ্তাহ দুয়েকের মধ্যেই গোপালভোগ, লখনা, আমরুপালি, ল্যাংড়া সহ প্রায় 200 জাতের মুকুল পরিণত হবে কুড়িতে। তাই বাগান পরিচর্যায় ভোর থেকেই ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। বীজ দিলে মলটা ভালো আসবি বা গরম ধরবি, মলটা আসলে আম ভালো হবি। পোকামাকড় আসে না, আমরা একটু যত্ন হয়, ভুঁইগুলা ধরুন পরিষ্কার রায়। চারিদিক দিয়ে কুবা দিচ্ছি, বেড করব, বেড করে বাগানে পানি দিব। কৃষি বিভাগ বলছে এবছর রাজশাহীতে শীতের তীব্রতা কম ও তাপমাত্রা ভালো থাকায় বাগানে আগাম মুকুল এসেছে। তুলনামূলকভাবে গেল বছরের থেকে বেশি মুকুল এসেছে এবছর। রোজার আগে আম নামানোর সম্ভাবনায় ফলন ও দাম নিয়ে আশাবাদী বাগান মালিক ও ব্যবসায়ীরা। আবহাওয়া ভালো থাকলে আর কয়েকদিনের মধ্যেই পুরো বাগানেই মুকুল আসবে এবং এর ভালো দাম পাওয়া যাবে। আবহাওয়া এরমই থাকে তাহলে হলো আগেই আম ধরলে আম আগেই পাকবে। মুকুল তো এবার আগে আসছে, তো আমরা আশাবাদী যে এবার যদি রমজান মাসের আগে আম পাই তাহলে লাভবান হতে পারবো। এই অবস্থায় নিয়ম মাফিক কীটনাশক প্রয়োগ সহ বাগান ও মুকুলের যত্নের নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। 1 লিটার পানির মধ্যে ইমিডা ক্লোপ্রিড গ্রুপের কীটনাশক দানাদার যদি হয় তাহলে 0.2 গ্রাম, আর যদি তরল হয় তাহলে আধা মিলি, এবং তার সাথে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম। এই হারে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে আম গাছের যে হপার পোকার আক্রমণ হয় এবং অ্যানথ্রাকনোজ রোগ দেখা দেয়, যার কারণে আমের মুকুল এবং আম ধ্বংস হয়ে যায়, এটি সম্পূর্ণ প্রতিরোধ হবে। জেলার 18,000 হেক্টর জমিতে 2,13,426 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বরিশালে মাঘ মাসে জেঁকে বসেছে শীত। বিপর্যস্ত বরিশাল সহ দক্ষিণাঞ্চল। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসে আরও 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। শীত নিবারণে কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ করেছেন তারা। তবে জেলা প্রশাসনের দাবি প্রচুর কম্বল বিতরণ করা হয়েছে। আমিনুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালে এবার মাঘ মাসের শুরু থেকেই কনকনে শীত অনুভূত হচ্ছে। ভোরের একটা অংশ থাকে কুয়াশার চাদরে ঢাকা। আবহাওয়া অফিস জানিয়েছে ইতোমধ্যে 3টি মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়েছে। এ কারণে গ্রামের গরিব ও ছিন্নমূল মানুষ বেশি কষ্ট পাচ্ছেন। এদের অনেকেই কোনো সাহায্য না পাওয়ার কথা জানিয়েছেন। কয়েকদিন যাবৎ শীত খুব শীত পড়তে আছে, বয়স্ক লোকের জন্য খুবই সমস্যা। শীত অনেক বেশি পড়তে আছে, কাজকর্ম করতে অনেক কষ্ট হইতে আছে। এবার শীত অনেক বেশি, আমরা কোনো জায়গা দিয়ে সাহায্য পাইনি। শীতে খুব কষ্ট করতে আছি, অথচ আমরা সাহায্য কিছু পাই না, কোনো সরকারি ব্যবস্থাও পাই না। এদিকে চলতি মাসে আরও 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি শীত মৌসুমে বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা আশঙ্কা করতেছি জানুয়ারি মাসে আরও 2টি শৈত্যপ্রবাহ প্রবাহিত হতে পারে। জেলা প্রশাসন বলছে শীতে হতদরিদ্ররা যাতে কষ্ট না পায় সেজন্য প্রচুর কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডার থেকে 53,000 অধিক কম্বল পেয়েছি, যা আমরা প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলরদের কাছে এবং উপজেলা পরিষদে নিকট প্রেরণ করেছি এবং তারা এগুলো ডিস্ট্রিবিউট করছে। আমরা নিজেরাও ছিন্নমূল মানুষের কাছে কিছু কম্বল বিতরণ করেছি এবং কার্যক্রমটা চলমান আছে। চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.5 ডিগ্রি সেলসিয়াস। গরিব ও ছিন্নমূলদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে 53,000 কম্বল পেয়েছে জেলা প্রশাসন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ভোরে ধর্মগড় সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানায় জাহাঙ্গীর আলম রাজু সহ কয়েকজন যুবক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুরের বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে রাজুর মৃত্যু হয়। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি। নিহত রাজু রানী শঙ্কৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার গৃহবধূ চিকিৎসা শেষে 17 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে বাড়ি ফিরলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। এ সময় নির্যাতিতার স্বামী জানান,
মামলা তুলে নেয়ার হুমকি দেয়া হচ্ছে তাদের। দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান তিনি। গত 30 ডিসেম্বর রাতে সুবর্ণচরে বাড়িতে ঢুকে স্বামীসহ স্কুল পড়ুয়া মেয়ে ও ছেলেকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ করে বখাটেরা। ঘটনার পরদিন 9 জনের নাম উল্লেখ করে চর জব্বার থানায় মামলা করে নির্যাতিতার স্বামী। এই ঘটনায় 11 জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 8 জন। বাড়িতে একটু নিরাপদ সেবার দরকার, আর কিছু লোক আমাকে খুব হুমকি টুমকি দিতেছে, মানে সরকার প্রশাসক কদিন থাকবো কদিন হরা দিব এ ধরনের কথাবার্তা বলতেছে। ফিজিক্যাল অ্যাসল্ট এবং তার ডান হাতে ফ্র্যাকচার ছিল, তার শরীরে মারাত্মক জখম ছিল। দীর্ঘ 2 সপ্তাহের বেশি চিকিৎসাধীন আমাদের এখানে ছিল। উনি এখন মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। দুর্ঘটনার 4 দিন পরও মুন্সিগঞ্জে মেঘনা নদীতে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 20 শ্রমিকের সন্ধান মেলেনি। তবে অভিযান অব্যাহত আছে। সকালে তৃতীয় দিনের মতো বিআইডব্লিউটিএ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। সাউন্ড স্ক্যান সোনারে শব্দ তরঙ্গের মাধ্যমে ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্তের চেষ্টা করছেন তারা। এই ঘটনায় মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশ্বেরুল ইসলামকে প্রধান করে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে 34 জন শ্রমিক নিয়ে মাটি বোঝাই ট্রলারটি মেঘনা নদীর চরঝাপটা এলাকায় পৌঁছালে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ডুবে যায়। এ সময় 14 শ্রমিক সাঁতরে তীরে উঠলেও 20 জন নিখোঁজ হন। ডুবুরি ইউনিট, স্পেশাল ওয়াটার রেস্কিউ ইউনিট, আমাদের ঢাকা থেকে অগ্নিশামক স্পিড বোট এবং ওয়াটার বাইক দিয়ে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি এবং এটা কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে। বিআইডব্লিউটিএ এবং নৌবাহিনীর যেটা সাইড স্ক্যান সোনার ভীম দ্বারা ওরা মনিটরে পর্যবেক্ষণ করছে যে আসলে ট্রলারটা কোন জায়গা আছে আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করছে। সাভারে পোশাক শ্রমিককে গণধর্ষণ ও হত্যা মামলার এক আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে আশুলিয়া থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কুরগাঁও আমতলা এলাকায় রিপন মিয়ার লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে পুলিশ। রিপনকে গুলি করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ। গত 6 জানুয়ারি আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে গণধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় রিপন অন্যতম আসামি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। গড়াই নদীর ভাঙন রোধে রাজবাড়ীতে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় বাঁশ দিয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজটি তদারকি করছে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট। কর্তৃপক্ষ জানায়, মেসার্স ভাওয়াল কনস্ট্রাকশন নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধ নির্মাণের কাজ করেছে। বাঁধটি নির্মাণে খরচ হবে প্রায় 75 লাখ টাকা। এলাকাবাসী জানায়, গত বর্ষা মৌসুমে রাজবাড়ীর কালিয়াকান্দি উপজেলায় গড়াই নদীর অন্তত 19টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। নদীগর্ভে বিলীন হয় শত শত বসতঘর সহ ফসলি জমি। এতে বিপাকে পড়েন ক্ষতিগ্রস্ত এলাকার হাজারো মানুষ। নদী ভাঙন রোধে বর্ষা মৌসুমের আগেই বাঁশে বেড়া দিয়ে প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছেন কর্তৃপক্ষ। এতে স্বস্তি ফিরেছে নদীর তীরবর্তী এলাকার মানুষের মনে। নদীর নাব্যতা বৃদ্ধি করা আর ভাঙন প্রতিরোধ করা। এই প্রকল্পটা সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রচুর উন্নয়ন হবে। মাঠে খুব ক্ষয়ক্ষতি হচ্ছিল, এইটা হলে খুব মাঠের উন্নত হবে। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সকাল থেকে চোখে পড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে তারা ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন। তবে দাম ও পণ্যের মান নিয়ে অভিযোগ রয়েছে তাদের। গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে দর্শনার্থী সমাগম বেশি, সেই সঙ্গে বেড়েছে কেনা বেচাও। অনেকেই আসছেন দাম ও মান যাচাই বাছাই করতে। শেষ দিকে মূল্য ছাড় ও অফারে পণ্য কেনার পরিকল্পনাও রয়েছে অনেকের। বিকেলের দিকে মেলা আরও জমে উঠেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাড়া ফেলেছে কয়েদিদের তৈরি দেশীয় পণ্য। হাতে তৈরি এসব পণ্যের দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। কারা কর্তৃপক্ষ বলছে, মূলত কারাবন্দীদের সমাজের মূল স্রোতে নিতেই তাদের এই উদ্যোগ। মামুন আবদুল্লাহর রিপোর্ট।
কমলা টেবিল, দেখতে কমলার মতো। বসার আয়োজন 4 জনের। ভিন্ন ধরনের এই টেবিল মিলবে বাণিজ্য মেলার কারা প্যাভিলিয়নে। শৈল্পিক, দৃষ্টিনন্দন এবং দাম নাগালের মধ্যে হওয়ায় অনায়াসেই নজর কাড়ছে ক্রেতাদের। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তৈরি হয়েছে, এটি অনেক সুন্দর, অনেকেই দেখতেছে, সবাই মন্তব্য করতেছে বেশ ভালো। অন্যদের চেয়ে আলাদা, কারণ ভেরি আনকমন আইটেম, যেটা আমি অন্য জায়গায় পাচ্ছি না। কারা প্যাভিলিয়ন ঘুরলেই দেখা যাবে বন্দীদের হাতে তৈরি বাঁশ, কাঠ, প্লাস্টিক, পুঁতি আর পাটের বহুমুখী পণ্য। নকশিকাঁথার বাহারি ডিজাইন আর শাড়ি লুঙ্গির পাশাপাশি সুস্বাদু আচারও মিলবে ব্যতিক্রমী এই প্যাভিলিয়নে। মোড়া, তারপরে আপনার ফোল্ডিং কাঠের চেয়ার, দোলনা, পাপোশ, কার্পেট আছে। আমরা চেয়ারগুলোতে বসলাম, আরাম চেয়ারগুলো বেশ কমফোর্টেবল। এটার ব্যাকগ্রাউন্ডটা ভাবলে আমার মনে হয় এই দাম অত্যধিক রিজনেবল। এটা যে কালারফুল বা এটার ম্যাটেরিয়ালস যেটা উলের সুতা দিয়ে করা, এটা খুব মানসম্মত। কারাবন্দীদের সৃজনশীলতার প্রশংসা করে দর্শনার্থীরা বলছেন বেকারদের জন্য এটি শিক্ষণীয়। তবে প্যাভিলিয়নটি মেলার এক প্রান্তে হওয়ায় বঞ্চিত হচ্ছেন অনেকেই। তারা ভিতরে থেকে এগুলো করতে পারতেছে, আর আমরা বাইরে থেকে এই ধরনের পণ্য তৈরি করতে পারতেছি না। যদি এরা বাইরে নিজেরাই করতে তাহলে হয়তো দেশ আরো অনেক এগিয়ে যেত। বের হওয়ার পর তাদেরকে কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দেওয়া। একটু যদি আমরা সামনের দিকে থাকতাম আমাদের ক্রেতা আরো বাড়তো এবং সেল আরো বেশি হতো। বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনাই এর মূল উদ্দেশ্য বলে জানান কারা কর্তৃপক্ষ। কারাগার থেকে বের হওয়ার জন্য আর ক্রাইমের সাথে সংযুক্ত না হয়, তারা যেন দেশের উন্নয়নের কাজ করে নিজের আর্থিক সচ্ছলতা করতে পারে, সেই লক্ষ্যে আমরা এই কাজ করতেছি। কারা প্যাভিলিয়নে প্রতিদিন গড়ে ৮০,০০০ থেকে ১ লাখ টাকার পণ্য বিক্রি হয় বলে জানান বিক্রেতারা, যার ৫০ ভাগ পেয়ে থাকেন কয়েদিরা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পর্যটকের ভিড়ে মুখর সমুদ্র সৈকত কক্সবাজার। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে সাগর তীরে আনন্দে মেতেছেন সবাই। পর্যটন মৌসুমে সৈকতে কনসার্ট, কার্নিভাল সহ নানা আয়োজনের দাবি পর্যটকদের। বিপুল সংখ্যক পর্যটকের সমুদ্র স্নানে নিরাপত্তায় দায়িত্ব পালন করছে লাইফগার্ড। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীতের আমেজ যতই শেষ হয়ে আসছে, ততই পর্যটন শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকের ভিড়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে সেই ভিড় বেড়ে যাচ্ছে কয়েক গুণে। তাই তো সকাল থেকে সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। শীতল পানিতে গা ভাসানোর পাশাপাশি নানান উল্লাসে অবসর বিনোদনে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। সন্তানদের নিয়ে তাদের আসলে অফ ডে খুবই কম, তো যাই হোক আমরা 2-3 দিনের জন্য এখানে আসলাম। সমুদ্রের এত বিশালতা, এর মধ্যে হারিয়ে যেতে সবারই ভালো লাগে। অলওয়েজ স্কুলের যে আমাদের টাইমগুলো থাকে, অলওয়েজ পড়ালেখা, ওই টাইমটা থেকে আমরা মুক্তি পেয়েছি, সো অবশ্যই অনেক মজা লাগতেছে। বিবাহ করতে বেশি দিন হয় নাই, এই যে 1 সপ্তাহ মতো হলো আর কি, তাকে নিয়ে আসলাম আর কি, অনেক ভালো লাগতেছে। তবে ছুটির দিনগুলোতে বাড়তি আনন্দ দেওয়ার জন্য সৈকতে ওপেন কনসার্ট, কার্নিভাল সহ নানা আয়োজনের দাবি জানালেন আগত পর্যটকরা। এক্সট্রা কোনো ইভেন্ট থাকলে ভালো হতো, লাইক ঘুরি উৎসব, কনসার্ট, বিভিন্ন রকম আয়োজন থাকতো। এখন ওই জিনিসগুলো এখন এখানে দেখা যায় না। আমরা আসি ঠিক, কিন্তু আমরা এনজয়টা করতে শুধু পানির সাথেই। বিপুল সংখ্যক পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে 1/2 শতাধিক লাইফগার্ড কর্মী। 3টা লাইফগার্ড সার্ভিস চালু রয়েছে কলাতলি, লাবণী এবং সুগন্ধাতে। তো আমাদের 3 ভাগে আমরা 50 জনের উপরে লাইফগার্ড আমাদের রয়েছে, যারা বাড়তি পর্যটক যারা আসছে তাদের নিরাপত্তার জন্য। আর পর্যটকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। যানজট কিংবা অন্য কোনো কারণে পর্যটকদের যাতে ভোগান্তি পোহাতে না হয় সেদিকেও নজর রাখছেন তারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চট্টগ্রামের ফয়েজ লেকে সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের ফয়েজ লেকে। আজকে সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় ও ছুটির দিন হওয়ায় আজকে ফয়েজ লেকে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শুধু চট্টগ্রাম মহানগরীর মানুষজনই নয়, আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষজন এখানে এসেছেন। ফয়েজ লেকের যে অনাবিল প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য পরিবার সহ ছোট ছোট শিশুদের নিয়ে এবং পরিবারের বিভিন্ন বয়সী মানুষজনকে সাথে নিয়ে সবাই এসেছেন এই ফয়েজ লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। আসলে এই ফয়েজ লেকে
বিভিন্নভাবে কিন্তু আনন্দ নেওয়ার সুযোগ রয়েছে। প্রথমত এখানে আসলে চট্টগ্রামে যে লেকের পানি রয়েছে সেই লেকের পানিতে বোটে করে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। এছাড়া দুই পাশে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের প্রাকৃতিক যে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য কিন্তু লেকের পানিতে বোটে চড়েও কিন্তু উপভোগ করার সুযোগ রয়েছে। আসলে এই শহুরের জীবনে তেমন একটা ঘুরে বেড়ানোর কিন্তু সুযোগ নেই বা তেমন একটি জায়গাও নেই। সেক্ষেত্রে যখনই বন্ধের দিন হয় বা সাপ্তাহিক ছুটির দিন হয় সেক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রামের এই ফয়েজ লেকের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাধারণ মানুষজন তাদের পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন এখানে। বিশেষ করে তাদের যে ছোট্ট শিশুটি রয়েছে সেই শিশুটিকেও নিয়েও কিন্তু আমরা দেখেছি এখানে হাজার হাজার মানুষ আজকে এখানে এসেছেন শুধুমাত্র ফয়েজ লেকের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি উপভোগ করার জন্য। সেক্ষেত্রে আমরা দেখেছি ছোট শিশুদের জন্য কিন্তু এখানে পর্যাপ্ত ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের রাইড রয়েছে যেখানে শিশুরা রাইডে চড়ে তাদের যে আনন্দ সেই আনন্দ তারা উপভোগ করতে পারে। এছাড়া বড়দের জন্য এখানে রয়েছে লেকের পানিতে ঘুরে বেড়ানোর সুযোগ, সেটিও আমরা দেখেছি দিনভর। আমরা দেখেছি এখানে যারা সাধারণ মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা এখানে লেকের পানিতে ঘুরে বেরিয়েছে। এছাড়া আমরা দেখেছি এখানে যে লেকের দুই পাশে যে পাহাড় রয়েছে, পাহাড়ে যে সবুজ গাছের সারি রয়েছে সেই গাছের সারিতে পাহাড়ের পাদদেশে বসেও কিন্তু পরিবার পরিজন নিয়ে এখানে যারা এসেছেন তারা কিন্তু আড্ডায় এখানে মেতে উঠেছেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে এই ফয়েজ লেকে রয়েছে কনকর্ড সি ওয়ার্ল্ডের লেকের পানিতে বা এখানে নেচে গেয়ে বেড়ানোর সুযোগ। সেক্ষেত্রে যারা বন্ধু বান্ধব নিয়ে বা বিভিন্ন পিকনিক করতে এখানে এসেছেন তাদের কিন্তু আনন্দের কোনো সীমা নেই। সেক্ষেত্রে আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছিলাম, শুধু চট্টগ্রাম নয় যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বেড়াতে এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন আসলে কক্সবাজার রাঙামাটি ছাড়াও যে চট্টগ্রামের এই মূল শহরের মধ্যে ঘুরে বেড়ানোর এমন একটি সুযোগ রয়েছে, এমন একটি প্রাকৃতিক বা যেখানে কৃত্রিমভাবে সৃষ্ট লেক রয়েছে সেটি কিন্তু তারা জানতো না। এবং যারা এখানে বাইরে থেকে প্রথমবারের মতো এই লেকের পানিতে দেখতে এসেছেন তারা এই ফয়েজ লেকের অনাবিল যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, নৈসর্গিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য কিন্তু তারা অনেকটাই উপভোগ করেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি শুধু সাধারণ মানুষজনই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই পিকনিক করতে এখানে এসেছেন, দলবদ্ধভাবে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে লোকজন যেমন এসেছে, এছাড়া চট্টগ্রামের আশেপাশের বাইরের অনেক জেলা থেকেও কিন্তু এখানে সাধারণ মানুষজন এসেছে এবং দিনব্যাপী তারা নানা আয়োজনে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের যে ফয়েজ লেকের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটুকু তারা পরিবার পরিজন নিয়ে এখানে উপভোগ করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ফয়েজ লেক থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের ফয়েজ লেক থেকে সাধারণ দর্শনার্থীদের আনন্দ উদযাপনের সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। শিশু কিশোরদের মাসিক পত্রিকা টৈটুম্বরের ২৭ বছর পূর্তিতে নানা আয়োজন করা হয়েছে। পত্রিকাটির বর্ষপূর্তি উপলক্ষে সকাল থেকে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু কিশোররা সমবেত হতে থাকে। পরে তাদের অংশগ্রহণে র্যালি বের করা হয়। র্যালিটি শিশু একাডেমি থেকে শুরু হয়ে দোয়েল চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়। র্যালি শেষে শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমার নাম সামিনী ইত্তিজা। আর নয় বিদ্যুৎ অফিসের দীর্ঘ লাইন কিংবা দীর্ঘদিনের অপেক্ষার ভোগান্তি। জ্বলবে আলো, ঘুচবে আধার, ফুটবে হাসি বাংলা আমার। এই স্লোগানে কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আলোর ফেরিওয়ালা কার্যক্রম শুরু হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই আবেদনের পরিপ্রেক্ষিতে 5 মিনিটেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন গ্রাহকরা। স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী। কুষ্টিয়া প্রতিনিধি SM রাশেদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সকাল হলেই বাড়ির উঠোনে পল্লী বিদ্যুতের গাড়ি, কার বাড়িতে আলো জ্বলে আর কার বাড়িতে না। খুঁজে খুঁজে বাড়ি ঘুরে ঘুরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন খোদ কর্মকর্তারা। ভাবতে স্বপ্নের মতন মনে হলেও এমনটাই এখন বাস্তবতা। কুষ্টিয়ার 6টি উপজেলায় এখন রোজ ঘুরে বেড়াচ্ছে পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ দল, যার নাম দেওয়া হয়েছে আলোর ফেরিওয়ালা। গ্রাহকদের চাহিদা মতো আবেদন করলেই 5 মিনিটের মধ্যে যারা দিচ্ছেন মিটার সহ বিদ্যুৎ সংযোগ। আলোর ফেরিওয়ালা যাচ্ছে, তাই আমি তারাই জিজ্ঞাসা করে বিদ্যুৎ আছে নাকি, আমি বললাম কি না আমার এবার বিদ্যুৎ নেই। বিদ্যুতের লাইন নিতে অনেক ঝামেলা, অনেক সময় ব্যয় হয়, আমরা সঙ্গে সঙ্গে বলেছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। গ্রাহকদের হয়রানি রোধে আলোর ফেরিওয়ালা প্রকল্প চালু করা হয়েছে বলে জানালেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। একজন গ্রাহক আবেদন করা মাত্রই বিদ্যুৎ সংযোগ পাচ্ছে, যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়।
কুষ্টিয়ার 6টি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় আনতে এই উদ্যোগ নিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। সময় সংবাদ, কুষ্টিয়া। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা নিয়ে কোনো আলোচনাই হয়নি, জানালেন 14 দলের শরিকরা। বলছেন ওবায়দুল কাদেরের বক্তব্য চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না বললেন ওবায়দুল কাদের। সাম্প্রদায়িকতার সঙ্গে মেলবন্ধন হতে পারে না বলে মন্তব্য। সোহরাওয়ার্দীতে বিজয় সমাবেশ স্থল পরিদর্শন। ভারত থেকে আনা লাল ক্যাপসুল নিম্নমানের সন্দেহে স্থগিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী তারিখ। নাব্য সংকটে বন্ধ হওয়ার পথে ঢাকা বরিশাল নৌপথের মিয়ারচর রুট। ড্রেজিং প্রকল্পে দুর্নীতির অভিযোগ। নদী খননের পরও কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলদিয়ায় নাব্য সংকট। এবং উপচে পড়া ভিড়ে ছুটির দিন বিকেলে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বেচা কেনার ধুম, দোকানিরা খুশি হলেও ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।